কারণ মানুষের মস্তিষ্ক কখনো ফাঁকা থাকে না। আমি হয়তো চেয়ে আছি কিন্তু চিন্তা করছি অন্য কিছু। হিউম্যান ব্রেন 24/7 কাজ করে, এটা বসে থাকে না। চিন্তাবিদ ব্যালক বলে একজন মানুষ রয়েছেন, উনি বলেন একজন সাধারণ মানুষ গড়ে সারাদিনে 65 থেকে 70,000 চিন্তা করে, যারা 90% নেগেটিভ চিন্তা করে, ভুলভাল চিন্তা করে। আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা তো আমার দ্বারা সম্ভব না, সব ওরা পারে, এইটা সম্ভব নয় বলে জীবনটা হেরে যায়। এখানে যারা বসে রয়েছে আমার খুব বিশ্বাস করতে ভালো লাগে, যারা দাঁড়িয়ে রয়েছে সবাই এখানে আপনার ঈশ্বর আপনাকে একটু বেশি পছন্দ করে বিধায় আজকে আপনাকে এখানে এনে বসিয়ে দিয়েছে। আজকের কোনো একটি আয়োজন যখন এখানে হচ্ছে, আমার মনে হয় সেই আয়োজনের মধ্যে একটা ভূমিকা থাকে, সেই আয়োজনের একটা তাৎপর্য থাকে। এটি ব্যতীত একটি আয়োজন হয় না। এখানে আবেদিনক আদি স্যার আসবেন আর একটা 1 ঘন্টার কথা বলে চলে যাবেন, আর সব মিলেমিশে আবার আগের মতন হবে, তাহলে অনুষ্ঠানটা দুর্যোগের কারণে বাতিল হয়ে যেত। আমি বিশ্বাস করি এখানে এই স্পিচ বা এই প্রোগ্রামটার পরে কোনো না কোনো একজন মেয়ে এখান থেকে বদলাবে, কোনো না কোনো একজন মানুষ আজকে নতুন করে একটা শপথ নেবে আগামীটাকে সুন্দর করার জন্যে। যদি এরকম কিছুই না হতো তাহলে অনুষ্ঠানটা বাতিল হয়ে যেত, কারণ ঈশ্বর এই পৃথিবীতে এমনি এমনি কিছু ঘটান না। দুম করে একটা অনুষ্ঠান, তাপস সাহেব আমাকে ডাকবেন, আমি আসবো, এখানে কিছু লোক বসে থাকবে, কথা শুনবে, বাড়ি যাবে, আবার যেমন কি তেমন সবার জীবনে এরকম হবে না। তবে কেউ কেউ মন খারাপ করো না মেয়েরা, কিন্তু সত্যি কথা বলে রাখি সবার জন্যে বেশিরভাগ অ্যাভারেজ তৈরি হয়ে যাবে। সকালবেলা উঠবে, খাবে দাবে, কিছু একটা করবে, আবার শুয়ে পড়বে। এর মধ্যে কিছু মেয়ে বসে রয়েছে আগামীর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কিছু মেয়ে বসে রয়েছে বিরাট বড় ডাক্তার হবে, কিছু মেয়ে খুব গুটি কয় মেয়ে বসে রয়েছে যারা WBCS অফিসার হবে, বিজনেস পার্সন হবে, বিজনেস ম্যাগনেট হবে। এর মধ্যে বসে আছে, এর মধ্যে বসে রয়েছে শুধু রান্না করবে, সারাদিন খাবে আর ঘুমাবে, সারাদিন রান্না করবে, খাবে আর ঘুমাবে, এর মধ্যে বসে রয়েছে। কোনটাতে থাকবে দ্যাট ইজ ডিপেন্ড আপন অন ইউ। আমি এই বলে আমার কথা শুরু করছি যে আমার এটি বিশ্বাস করে কথা শুরু করতে ভালো লাগছে যে তোমরা প্রত্যেকেই আমার কথা শুনবে। আমার আগামীতে যেই কথাগুলো থাকবে শুধুমাত্র তোমাদের জন্যে এবং জীবনের জন্যে। একটাই জীবন, এই জন্যে বলে লাইফ ইজ কল ওয়ান টাইম অফার। জীবন একটা সময়ের সুযোগ। এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনের অফার অনেক পাওয়া যায়, কিন্তু জীবনের অফার একবার। একটা কথা রয়েছে হিন্দিতে কি, বিতে হুয়ে পল কবি বাপস নেই আতে। চলে যাওয়ার সময় কিন্তু ফেরে না। একদিন যখন চলে যাচ্ছে ওই একদিনটাতে কিন্তু আর ফেরত পাওয়া যায় না। ওই একদিনে কত কি করা যেত আমরা কখনো চিন্তাই করিনি। এই চিন্তাটা করে আজকে ওখানে বসে থেকেও যে জীবনে এমন একজন সেরা মানুষ তৈরি হব, পুরো পৃথিবী আমার কাছে ঝুঁকবে। এরপরে একটু জানতে চেয়ে নিই যে খিদিরপুরের মেয়েরা কেমন আছে। কেমন আছো সবাই? শোনা যায় না, কেমন আছো? আওয়াজ নেই, কি হলো? খিদিরপুরের মেয়েরা কেমন আছো সবাই? এরকম একটা দুর্দান্ত সাউন্ড লাগবে, ঝলমলে সাউন্ড। একটু সিটডালা সোজা করে বসা যায় 10 সেকেন্ডের জন্য প্লিজ সবাই? ফাইন। উপনিষদে একটা কথা আছে, উপনিষদে একটা কথা আছে, সত্যমেব জয়ত নানৃত্যম। অর্থাৎ যা কিছু সুন্দর, যা কিছু সত্যি, যা কিছু শাশ্বত, সেইগুলোর জয় হয়। যা কিছু খারাপ, যা কিছু ভালো নয়, মিথ্যে দিয়ে ঘেরা খারাপ, সেইগুলোর পরাজয় হয়। স্বীকার করলেও সত্যি, না স্বীকার করলেও সত্যি। আজকে যারা তোমরা আমার চোখে চোখ রেখে কথা শুনবে, এই কথাটা মস্তিষ্কের সফটওয়্যারে ঢুকিয়ে নাও যে আজকের পর থেকে যা বলবো, যা করব, যেটুক করব, ওটা মনোযোগ দিয়ে করব, সৎভাবে করব, ভালোভাবে করব। দেখবে জীবনটা আস্তে আস্তে একটা দুর্দান্ত অবস্থানে যাচ্ছে। তোমরা নাম শুনে থাকবে মির্জা গালিব। মির্জা গালিবের নাম শুনেনি এরকম মানুষ কম রয়েছে। মিড 18th সেঞ্চুরির ইতিহাস জানতে গেলে মির্জা গালিবকে ছেড়ে জানা যায় না। এত সুন্দর তার লেখা। দাস্তাম্বু কখনো তোমরা সুযোগ পেলে পড়তে থাকবে, দেখবে জীবনের একটা নতুন দ্বার খুলে যায়। তার একটা কথা আছে, সে লিখতে লিখতে, তোমাদের একটু জানিয়ে রাখি মেয়েরা, গালিবের লেখার একটা স্টাইল হচ্ছে যে গালিব নিজের সাথে নিজে কথা বলে। ও লেখে আর নিজেকে অ্যাড্রেস করে কথা বলে। একটা এরকম পাঠে গিয়ে সে লিখছে যে গালিব একই ভুল বারবার করেছে, গালিব একই ভুল বারবার করেছে, মুখে পড়েছে ধুলো আর পরিষ্কার করেছে আয়না। গালিব একই ভুল বারবার করেছে,
আর পরিষ্কার করেছে আয়না। আমরা বেশিরভাগ মানুষ আমাদের মুখে ধুলো পড়ে, আমরা আয়না পরিষ্কার করতে চাই, পুরো পৃথিবী চেঞ্জ করতে চাই। এটা ভালো না, ওইটা ভালো না, এটা এভাবে চলে না, ওটা ওভাবে হয় না, নিজেকে আর আমরা চেঞ্জ করার সুযোগ পাই না। ছোট্ট একটা গল্প বলি এই প্রসঙ্গে, হঠাৎ করে মনে পড়ে গেল। একজন রাজার অনেক আগের একটি ঘটনা। একজন রাজার হঠাৎ করে চোখে সে একটু কম দেখতে শুরু করছে, ঝাপসা। তো অনেক বড় বড় ডাক্তার তার দেখানো হয়ে গেল, কোনোভাবেই চোখের যেই সুন্দর দৃষ্টি এটা উনি ফিরে পাচ্ছেন না। এখন বিষয় খুব চিন্তায় পড়ে গেছে। রাজা ঝাপসা দেখছে, ভালো দেখছে না। বড় বড় যত রাজ্যের ডাক্তার ছিল সবার দেখানো হয়ে গেছে। সবাই বলছে রাজামশাই এটা তো কঠিন, এটা ঠিক করা অনেক কঠিন, এখন কি হবে? রাজামশাই চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে রাজদরবারে একজন দরবেশের আবির্ভাব হলো। বলছে রাজামশাই সমস্যা আছে, সমাধানও রয়েছে। বলছে কি? বলছে আপনার রাজ্যের ওই একদম শেষে একটা কুটিরের মধ্যে জঙ্গলের কাছে একজন সাধু থাকে। ওই সাধুকে যদি আপনি একবার আনতে পারেন তাহলে কিন্তু আপনার চোখটা ঠিক হয়ে যাবে। তো বলছে ঠিক আছে, অবশ্যই। সেনাপতিকে ডাকলো, একদম দুর্দান্ত একটা ইনস্ট্রাকশন, তো চলে যাও ওই সাধুকে নিয়ে আসো। সবাই চলে গেল সদল বলে সেনাপতির সাথে, যে সাধুকে দরবারে নিয়ে আসতে হবে। চলে গেল জঙ্গলের মধ্যে, দেখা গেল ছোট্ট কুটিরের মধ্যে ধ্যান করছে সাধু। গিয়ে বলল রাজামশাই ডেকেছে, ধ্যান ভাঙে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন চোখ খুললো, বুঝলো কি হয়েছে, তোমরা কারা, কি? বলছে রাজামশাই ডেকেছে, এখানে অপেক্ষা করছে এতক্ষণ ধরে, এখনই যেতে হবে আপনাকে। তো ঠিক আছে, যাই হোক, রাজামশাই ডেকেছে, তার রাজ্যে থাকছে। সে চলে গেল রাজদরবারে। রাজদরবারে পৌঁছানো মাত্রই রাজা উঠে দাঁড়িয়ে বলছে আমি তো আপনার অপেক্ষা করছি, চোখে ভালো দেখতে পাচ্ছি না, এই সমস্যা, কি করা যায়? বলছে ঠিক আছে, সমাধান আছে। তো অনেক চোখ টোক পরীক্ষা টরীক্ষা করার পর টোটকা দিল আর বলল যে আপনি একটু লাল লাল জিনিস বেশি দেখবেন, লাল জিনিস আপনাকে বেশি দেখতে হবে। লাল লাল যত জিনিস যত বেশি, যত দ্রুত দেখবেন চোখ ভালো হবে। বলে সাধু মশাই চলে গেল। রাজা বুঝে গেল বাকি টোটকার সাথে আমাকে লাল দেখতে হবে। এখন রাজার মাথায় একটাই চিন্তা খেয়াল হচ্ছে যে আমাকে দ্রুত চোখটা সারাতে হবে, ঝাপসা দেখছি, এত রাজ্যপাট সামলাবো কি করে? ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। সেনাপতিকে ডাকলো, সমস্ত মন্ত্রী মহোদয়কে ডাকলো, ডেকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিল আমাকে লাল দেখতে হবে। যাও রাস্তার রং লাল করে দাও, যাও সমস্ত বিল্ডিং লাল করে দাও, গাছের পাতা সবুজ লাল করে দাও, চারিদিকে বাড়ি ঘরদোর জানলার পর্দা যা যা আছে সব লাল করে দাও। কোষাগারে যত টাকা ছিল সব লাল করতে লেগে গেল, রাজ্য সব লাল করতে লেগে গেল। রাস্তা লাল হচ্ছে, গাছপালা লাল হচ্ছে, প্রাসাদ লাল হচ্ছে, পাঁচিল লাল হচ্ছে, সব লাল। এখন এই করতে করতে রাজামশাইয়ের মোটামুটি যখন একটু মনে হলো যে এবার সাধুকে দেখা হবে, তখন রাজামশাইয়ের কোষাগার মোটামুটি ফাঁকা হয়ে গেছে। রাজ্য চালানোর মতন আর পয়সা নেই, সে সব লাল করতে গিয়ে ব্যয়, প্রচুর খরচ। তো যাই হোক, অনেকদিন লাল দেখলো, চোখটা আস্তে আস্তে যখন ঠিক হচ্ছে এবং ভালো হয়ে গেল, তখন অনেক খুশি হয়ে গেল, বাহ সাধু তো ঠিক বলে গেল। সাধুকে আবার একবার ডাকলো, ডাকো পুরস্কৃত করা হবে। তো সাধুকে আবার চলে গেল সেনাপতিরা, গিয়ে সাধুকে ওই রাজদরবারে নিয়ে চলে এলো। রাজদরবারে নিয়ে এসে রাজামশাই তাকে যখন প্রশংসা করছে, আর রাজামশাই সাথে এটাও বলছে কিন্তু সাধু যে তোমার জন্য আমার রাজদরবারে সব শেষ হয়ে গেল। বলছে কেন, কি হলো? বলছে লাল দেখতে গিয়ে তো আমি সব শেষ করে ফেলেছি। বলছে মানে? বলছে সব লাল করে দিয়েছি। আস্তে আস্তে ভাবছে সাধু, যখন দেখছে সত্যি সব লাল তখন গুরুত্ব দেয়নি। বলছে আপনি লাল দেখতে সব শেষ করে ফেললেন, এটা কেন করলেন আপনি? বলছে তুমি তো বলে দিয়েছো লাল দেখতে হবে। বলছে আমি লাল দেখতে বলেছি, আমি তো বলিনি যে সব লাল করে দাও। একটা লাল চশমা পরলেই তো সব লাল দেখা হয়েছে, একটা লাল চশমা পরলেই তো সব লাল হয়ে যেত, সব লাল করার কি দরকার ছিল? তো পৃথিবী বদলাতে গেছিল। ডিয়ার স্টুডেন্ট, ছোট্ট একটা গল্প কানের মধ্যে গুঁজে নাও আজকে, যে আমরা পৃথিবী বদলাতে চাই। ও ভালো না, ও খারাপ, একই ফ্যানের নিচে বসা যায় নাকি? ওই বলেছিল, মাথা গরম হয়ে গেছে, রাতেই বলেছে, পড়বো না এখন, মুড অফ। পৃথিবী বদলাতে চাই, পৃথিবী বদলাতে যাবে না আজকের পর থেকে।